এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। যারা আমার চেহারার কারণে একটু আগ্রহ করেছিল তাদের আবার চাহিদা ছিল ধুমধাম করে বরযাত্রী খাওয়ানো, ঘর সাজিয়ে দেয়া। কিন্তু এসব মায়ের পক্ষে সম্ভব ছিল না। মধ্যবিত্ত পরিবারে যে প্রস্তাব মা একটু পছন্দ করতেন তাদের আরো বেশি চাহিদা ছিল। এসা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে আবার বলল, কিন্তু আপনারা বিয়েতে কিছু চাননি, অর্থবিত্ত অনেক। আপনিও দেখতে ভালো, এত ভালো প্রস্তাবের ক্ষেত্রে বিয়ের পর লেখাপড়া করতে না পারার ব্যাপারটা তুচ্ছ মনে হলো মায়ের কাছে। এছাড়া সুবর্ণা ভাবির আচরণও মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। গৃহহীন হওয়ার অবস্থা প্রায়। মা দ্রুত আমার বিয়ে দিয়ে একটু মাথা গোজার ঠাঁই করে দিতে চেয়েছিলেন। ফুয়াদ চুপ থেকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আমি দেখতে ভালো? তোমার ভালো লাগে আমাকে? হ্যাঁ। তুমিও তো দেখতে সুন্দর। একটা প্রেম করে বিয়ে করতে পারতে, অন্তত কারো ভালোবাসা পেতে। তোমার কোনো প্রেম ছিল না? না, আপনার ছিল। 27 বছরের এই লম্বা জীবনে দুই একটা প্রেম থাকবে না? প্রেম ছিল তো বিয়ে করেননি কেন? মায়ের জন্য পারিনি। মায়ের সঙ্গে এটা নিয়েই আপনার ঝামেলা? মায়ের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, এই প্রসঙ্গ বাদ দাও। ঝামেলা অবশ্যই আছে, এতটা ভয়াবহ ঝামেলা যে সে পরিবারের কারো কাছে না বলে দেশে ছাড়তে চাচ্ছে। এসা এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করলো না। ও আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুয়াদ ঘাসের উপর শিব পড়ছে, দুই হাতে তালু মাথা রেখে হঠাৎ এসাকে বলল, আমি বাচ্চা কাচ্চা পছন্দ করি না। বাবা হওয়া মানে কাঁধে বিশাল দায়িত্ব। এই ছোট জীবনে অত দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমার কাছে নেই। আমি যে মেয়েটাকে বিয়ে করব বলে ঠিক করেছিলাম, সে এই ব্যাপারটাকে সহজভাবে নিয়েছিল। তোমার সঙ্গে এই সম্পর্কটা কত দূর যাবে জানি না, কিন্তু তুমি কি এই ব্যাপারটা সহজভাবে নিতে পারছো? তুমি কখনো মা হবে না। এসা তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলো না। ওকে হতভম্ব দেখাচ্ছে। এতটা সহজভাবে নেওয়ার মতো ব্যাপার। অনেকক্ষণ ভেবে এরকম অস্বাভাবিক চিন্তা ভাবনাও সহজভাবে নিতে পারছে না। কি হলো, কথা বলছো না কেন? এসা নিজেকে সামনে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো। আমি বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করি। আমি অপছন্দ করি না। অর্পি, রাইত ওদের কোলে নেই, আদর করি। কিন্তু 2-4টা ছেলে মেয়ে জন্ম দিয়ে তাদের দায়িত্ব কর্তব্য পালন করার মতো বাড়তি ঝামেলা আমি আমার জীবনে নিব না। আমার কাছে এসবের কোনো প্রয়োজনীয়তা নেই। টের পেল ওর মাথার ভেতর চিমচিম করছে। ফুয়াদের সঙ্গে সম্পর্কটা এখন পুরোপুরি ঠিক না থাকলো ও মনে মনে আশা করেছিল একদিন সব ঠিক হবে, ওর জীবনটা নিশ্চয়ই সুন্দর হবে। কিন্তু এই মুহূর্তে ওর মনে সেই আশা ভঙ্গের আশঙ্কা। ফুয়াদ আর ওর সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ দুজনেই। এমনকি সে অন্য 5টা মানুষের চেয়েও আলাদা। এসা এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতেই পারেনি। এত সহজে বুঝে ওঠার মতো মানুষও সে না। তবে যেটুকু বুঝেছে তাতে স্পষ্ট যে ফুয়াদের জীবনের স্বপ্ন পরিকল্পনার কোথাও এসার জায়গা নেই। তাহলে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? এসা অনেকক্ষণ পর বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো, সবার জীবনেই কষ্টের পর সুখ আছে। আপনি কি এ কথায় বিশ্বাস করেন? না, জীবন সবার সঙ্গে ন্যায্য আচরণ করে না। আমারও তাই মনে হয়। এই যেমন ধরুন, আমার মায়ের জন্ম খুব দরিদ্র পরিবারে, কষ্ট করে বড় হয়েছে। এরপর যখন বিয়ে হলো, আমার বাপেরও তেমন আর্থিক অবস্থা ছিল না। টানাপড়েনের ভেতরেই আমার জন্ম হলো। এরপর আমার বাবা মারা গেল। যখন দ্বিতীয় বিয়ে হলো, সেই মানুষটাও মারা গেল। এরপর আরও কষ্ট করে জীবন কাটলো। এখন ভাইয়ের বাসায় উটকো ঝামেলার মতো, সেখানেই হয়তো অবহেলায় মারা যাবে। মার জীবনে কখনো কষ্টের পরে সুখ আসেনি। আমি সুখের আশায় দিন গুনছি। কিন্তু মায়ের ব্যাপারটা উপলব্ধি করার পর আমার ভীষণ ভয় করছে। হয়তো জীবন তার মতো আমার সঙ্গেও ন্যায় আচরণ করবে না। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুঃখই করবে। কি ভয়াবহ ব্যাপার, তাই না? এসা উঠে দাঁড়ালো।
এই জ্যোৎস্না তার আলোয় উজ্জ্বল নদীর জল এইসব কিছুই এসার এই মুহূর্তে ভালো লাগছে না। আচ্ছা বাসায় চলুন। জ্যোৎস্না দেখা শেষ? হ্যাঁ। ফুয়াদ উঠে দাঁড়ালো। এসা আগে আগে হাঁটছে, ফুয়াদ দ্রুত কয়েক পা হেঁটে এসে ওর পাশাপাশি হাঁটতে লাগলো। সে বুঝতে পেরেছে বাচ্চা না নেওয়ার সিদ্ধান্তটা এসে স্বাভাবিকভাবে নিতে পারেনি। ও খুব সাধারণ একটি মেয়ে, বড় হওয়ার পর থেকেই হয়তো বাচ্চা কাচ্চা সহ একটি সংসারের স্বপ্ন দেখেছে, তাই এই ব্যাপারটা শুনে ধাক্কা খাওয়াই স্বাভাবিক। এসা ফুয়াদের দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞেস করলো, আপনি সত্যি কাউকে না জানিয়ে দেশ ছেড়ে চলে যাবেন? হুম। আপনি বাবা হতে চান না, এটা কি সত্যি? তোমার সাথে এসব নিয়ে আমি ফাইজলামি কেন করব বলো? বিয়ের আগে কেন বলেননি তাহলে? তুমি তো আমার সম্পর্কে কিছুই জানতে চাওনি। বাচ্চা নেওয়ার মতো স্বাভাবিক ব্যাপার আলাদা করে আবার কে জানতে চায়? জানি না। আমার যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো আমি আপনাদের বাসায় যেতাম না। যেদিন আপনি আমাকে চড় মেরেছেন সেদিনই চলে যেতাম। আমার সমস্ত আত্মসম্মান জীবনের কাছে অসহায়। এই বলে এসা হঠাৎ ফুয়াদকে জড়িয়ে ধরল। ওর চোখে জল ছলছল করছে। ও ব্যাকুল স্বরে বলল, ফুয়াদ, আমার ভালো থাকতে ইচ্ছে করে, আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে। ফুয়াদ কোনো প্রতিউত্তর করলো না যেন। এই ব্যাপারে সে বড়ই অপারগ। সবে ভোর হয়েছে। এই ভোরে সকালে পলি বেগম গেটের সামনে দাঁড়িয়ে আছেন। ডাক্তার তাকে রোজ হাঁটতে বলেছেন। এসা আর শম্পা এখনো ঘুমাচ্ছে, মারুফা শুধু উঠেছে। পলি বেগম মারুফাকে আদেশ করেছেন ওদের দুজনকেও চট জলদি ডেকে তুলতে। 3 ছেলের বউকে সঙ্গে নিয়ে তিনি হাঁটবেন। একা একা হাঁটা খুবই বিরক্তিকরজনক ব্যাপার। শম্পা আর রাহাত গতকাল রাতে 2টা ভূতের মুভি দেখে 3টার দিকে ঘুমিয়েছে। এত ভোরবেলা উঠতে শম্পার মেজাজ কি যে খারাপ লাগছে। ডাক্তার পলি বেগমকে হাঁটতে বলেছেন, ওকে তো আর হাঁটতে বলেনি। মানুষকে যন্ত্রণা দেওয়াই এই মহিলার সবচেয়ে পছন্দের কাজ। পলি বেগম দেখলেন মারুফা শম্পা গেটের দিকে এগিয়ে আসছে। তিনি ওদের প্রথমেই গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এসা আসেনি? না, আসেনি। ওর নাকি শরীর ভালো লাগছে না, জ্বর এসেছে। জ্বর না ছাই, ঘুম ছেড়ে উঠতে চাচ্ছে না তাই বানিয়ে বলছে। ওকে আসলে দোষ দিয়ে লাভ নেই। ফুয়াদ প্রশ্রয় না দিলে এত সাহস কোথায় পায়? এই সকাল সকাল পলি বেগমের মেজাজটা আগুন ধরে গেল। মেজাজ সামলাতে না পেরে কোনোদিন যেন তিনি এশার মাথায় ভারী মেরে বসেন ঠিক নেই। এতদিন কেবল এশাকে শাসিয়েছেন, নতুন বলে একটু রয়েছে কয়েকবার সতর্ক করেছেন, তাতে যেমন কাজ হচ্ছে না বোধ হয়। এশার কোনো পরিবর্তন দেখছে না। এবার ফুয়াদেরও একটা ব্যবস্থা করতে হবে। বউকে যদি সত্যি সে আশকারা দিয়ে থাকে তাহলে সেও সোজা হবে, সঙ্গে এশাও। শম্পার চোখের ঘুম এখনো কাটেন। ইস, ও যদি পারতো এশার মতো এমন সাহস করে না আসতে। একটু সাহসের অভাবে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এশাকেও হিংসা করলেও এই মুহূর্তে সমর্থন না করে পারছে না। মনে হচ্ছে এই মারুফার সঙ্গে মিল না দিয়ে চলে এশার সঙ্গে মিল দিলেই ভালো হবে। পলি বেগমের আর মারুফা আগে আগে হাঁটছে, শম্পা ওদের থেকে বেশ পেছনেই পড়ে আছে। ওর ইচ্ছে করছে এই রাস্তার ভেতরেই সে ঘুমিয়ে পড়তে। হাঁটতে হাঁটতে মারুফা পলি বেগমকে বলল, আপনি এশাকে ভাত খেতে তরকারি দিলেন না? ফুয়াদ সঙ্গে সঙ্গে বাইরে থেকে খাবার কিনে এনে দিয়েছে। এমনকি গতকাল মাঝরাতে তারা বাসা থেকে বের হয়ে কোথায় যেন গিয়েছিল, শেষ রাতের দিকে ফিরেছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মা, আপনি আমাকে চিনেন না? নিজের চোখে না দেখে আমি কোনো কথা বলি না। এশাকে দেখে দেখে শম্পাও এখন হিংসা করে এশার মতো নিজের মর্জি মতো চলতে চাচ্ছে। এ কথা ও নিজে আমাকে বলেছে। পলি বেগমের চোখ মুখ ক্ষিপ্ত দেখালো। তিনি বললেন, ঠিক আছে দেখি। ফয়সাল খাঁটি মা ভক্ত ছেলে। রাহাত আর ফুয়াদের মতন পেছনে বউকে প্রশ্রয় দেয় না, তাই মারুফাও সর্বদা চেষ্টা করে শাশুড়ির মন রক্ষা করতে। এছাড়া ওর কোনো উপায় নেই, সব যন্ত্রণা সহ্য করে ওর এই সংসারে পড়ে থাকতে। মারুফার এখন উদ্দেশ্য হলো শাশুড়ির সবচেয়ে পছন্দের ছেলের বউ হয়ে তার এই সংসারের হর্তাকর্তা হওয়া। সকালে হাঁটার শেষে বাসায় ফিরে পলি বেগম দেখলো এশা নাস্তা তৈরি করেছে। তাদের ফিরতে দেখেও জলদি টেবিল সাজালো। তোমার গায়ে নাকি জ্বর? পলি বেগম জিজ্ঞেস করলেন। এসা উত্তর দেওয়ার আগে তিনি ওর কপালে হাত দিয়ে উত্তাপ পরীক্ষা করলেন। সামান্য শরীর গরম,
এর জন্য হাঁটতে যেতে পারলে না? শরীর ভীষণ খারাপ লাগছিল মা। তেমন কোনো খারাপ আমি দেখছি না। আমার কথার বাইরে যত বেশি বাড়তে চাইবে তত বেশি ভেঙে যাবে। খাবার মুখে তুলতে তুলতে স্বাভাবিক গলায় কথাটা বলল পলি বেগম। তার এই স্বাভাবিক গলায় বলা কথার ভিতর তেজ এসা আন্দাজ করতে পারছে। মারুফা সকালে যখন ডেকেছিল ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, তার উপর চোখে ঘুম ভেঙে আসছিল। চোখ থেকে ঘুম সামান্য কাটতেই ওর হুঁশ হয়। পলি বেগম ডাকা সত্ত্বেও ও যায়নি, আবার ভয়াবহ অপরাধ করে ফেলেছে। একবার ভেবেছিল তখনই বের হবে, তাতে যদি এই অপরাধ মুছে পড়ে। মনে হয় এখন গিয়ে ওদের কোথায় পাবে, তার চেয়ে বলো তার চেয়ে ভালো সরি তখনই মনে হয় এখন গিয়ে ওদের কোথায় পাবে, তার চেয়ে ভালো নাস্তা তৈরি করা, তাতে যদি একটু ক্ষমা পায়। টেবিলে নাস্তা বেড়ে দিয়ে এসা দ্রুত রুমে আসে। ফুয়াদ বলেছিল তার শার্ট প্যান্ট ইস্ত্রি করে রাখতে, সে সকালে অফিসে যাবে। ফুয়াদের 4 পাল্লার আলমারিটা খুলল। এটাতে কেবল ফুয়াদের কাপড় চোপড়ই রয়েছে। এসা এই আলমারির আগে কখনো খোলেনি, আজই খুলে বিস্মিত হয়েছে। একটা মানুষের এত কাপড় চোপড়! ওর তো সারা জীবন সর্বোচ্চ 2-4টা তুলে রাখা জামা ছিল। পরি বেগমের সব নিয়ম কানুন এই জন্যই বোধহয় তার ছেলেরা মেনে চলে, নয়তো এত বিলাসিতা করবে কিভাবে? তার কথার অবাধ্য হয়ে এরকম বিলাসী জীবন ছেড়ে কেই বা কষ্ট করতে চাইবে? এসব বোধহয় চাইতো না। ফুয়াদের জন্য কি রঙের জামা প্যান্ট নামাবে? এসে কিছুক্ষণ খুঁজে ধূসর রঙের একটা শার্ট বের করলো, সঙ্গে কালো প্যান্ট। কালো শার্ট প্যান্ট সুন্দরভাবে ইস্ত্রি করে রেখে ও ছাদের দিকে গেল। আকাশে মেঘ করেছে, ওর কিছুক্ষণ ছাদে খোলা আকাশের নিচে বসে থাকতে ইচ্ছে করেছে। ও এমন একজন পুরুষকে বিয়ে করেছে যে বাবা হতে চায় না। তার কাছে বিয়ের মতো সম্পর্কের কোনো মূল্য নেই, ওর প্রতি তার বিন্দুমাত্র টান নেই। সম্পর্কের গোলকধাঁধায় পড়েছে ও। এসব ভেজা চোখে মেঘাচ্ছন্ন আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাল রাতে ওইরকম বোকার মতো কাণ্ড কেন করতে গেল ফুয়াদকে জড়িয়ে ধরে? অমন ব্যাকুলতারও বিপরীতে ফুয়াদ কিরকম শীতল নির্লিপ্ত ছিল। ভাবতে এসার লজ্জা করছে, অপমান বোধ হচ্ছে। হঠাৎ কিভাবে যেন আবেগপ্রবণ হয়ে ওরকম হ্যাংলামি করে বসল। ওই লজ্জাজনক দৃশ্যটা ওর স্মৃতি থেকে মুছে ফেলতে পারতো যদি। এসা, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? হঠাৎ তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? আমার কাছে জ্বরের ওষুধ আছে, খাবে? কারো গলার স্বর পেয়ে এসা চমকে তাকায়, তাকিয়ে চম্পাকে দেখতে পেল। এক্ষুনি ঔষধ খাবো না ভাবি, অনেক জ্বর আসবে মনে হচ্ছে। চম্পা ওর পাশে বসে কপালে হাত দিয়ে দেখে বলল, শরীর তো খুব গরম লাগছে, আমার রুমে থার্মোমিটার আছে, মেপে দেখো। চম্পা ভাবি হঠাৎ এত ভালো আচরণ করছে কেন? এর আগে তো কখনো এত আন্তরিকতা দেখায়নি। এসব মনে মনে বিস্মিত হয়। আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি, এই বাড়িতে আসার পর একদিনও ভিজতে পারিনি এখনো। মা অনুমতি দেয়নি। বাড়ির বউ লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজবে, খুব বিচ্ছিরি লাগবে নাকি দেখতে? আমি লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজবো, তাকে কে বলল? আমি 2 হাত মিলে চোখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি। আজকে ভিজবো বুঝলে, এই জন্য ছাদে এসেছি। মা অনুমতি দিয়েছে? না, আজ তার কাছে অনুমতি চাইনি। অনুমতি ছাড়া ভিজে দেখি কি করে? সে তো আর বাঘ ভাল্লুক না যে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। এসা আকাশের দিকে তাকিয়ে বলল, আজ বৃষ্টি হবে না ভাবি, এগুলো উড়ো মেঘ, বাতাসের সাথে উড়ে যাবে। সত্যি সত্যি বৃষ্টি হলো না? চম্পা হতাশ গলায় বলল, সাহস করে নিজের পছন্দের একটা কাজ করতে আসলাম, তাও করতে পারলাম না। আচ্ছা এসা শোনো। জি ভাবি বলুন। তোমার সাথে যা বলেছি কাউকে বলো না আবার। এসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। চম্পা ছাদ থেকে চলে গেল। চম্পার আজ হঠাৎ কি হলো? এর আগে তো সে এসার সঙ্গে ভালোভাবে কথাই বলেনি। তার খাতির মারুফার সঙ্গে। এসা ছাদ থেকে এসে দেখলো ফুয়াদ সদ্য গোসল করে বের হয়েছে, তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো। সে এসার দিকে এগিয়ে এসে বলল, আমার চুলগুলো একটু মুছে দাও তো। এসা চুল মুছে দিতে গিয়ে আবারও ফুয়াদের প্রতি নিজের অনুভূতি টের পেল। যে মানুষটার সঙ্গে বিয়ে হয়েছে, এক ছাদের নিচে এক বিছানায় থাকছে, তার প্রতি নিজের অনুভূতি দমিয়ে রাখা কিভাবে সম্ভব? আচ্ছা, ওর ছোঁয়ায় ফুয়াদের মনে কি কোনো অনুভূতি হয় না? তার মনে সামান্য প্রেম জাগে না? তার হৃদয় মন কি কঠিন কোনো ধাতু দিয়ে তৈরি? হয়েছে, আর মুছতে হবে না। ফুয়াদ শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে
এশাকে জিজ্ঞেস করলো। টাই বাঁধতে পারো তুমি? পারি। বেঁধে দাও আমাকে তাহলে। এশা বেঁধে দিল না, ও মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। কি হলো? সব সময় তো আপনিই বাঁধেন। হ্যাঁ, ভয় পাও আমার কাছে আসতে? প্রেমে পড়ার ভয়? কাছে আসার দরকার নেই। ওভাবে দূর থেকে দেখলেও প্রেমে পড়ে যাবে। যাবেই নাকি ইতিমধ্যে পড়ে গিয়েছো তুমি জানো। আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করেছি, আমার প্রেমে পড়া বারণ। এশা কোনো উত্তর দিল না, ফুয়াদ চলে গেল। দুপুরের দিকে এশা শরীর কাঁপিয়ে জ্বর আসলো। উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে, কিন্তু রান্না করতে হবে। সকালে পলি বেগমের সঙ্গে হাঁটতে না গিয়ে এক অপরাধ করেছে, এখন রান্না বান্না রেখে শুয়ে থাকলে অপরাধ দ্বিগুণ হবে। শম্পা মাছ কাটছে, মারুফা চুলায় ভাত বসিয়ে দিয়েছে, রুমে চলে গেছে। সে এখন তেমন কাজকর্ম করে না, শম্পা আর এশার উপর চাপিয়ে দেয়। শম্পা আবার একটু করে পুরোটা এশার উপর চাপায়। এশা কাজ করার শক্তি পাচ্ছে না। শম্পা মাছ কাটা শেষ হলে বলল, আমি মাছ মাংস ধুয়ে রেডি করে দিই, তুমি মশলা বেটে রান্নাটা করে ফেলো। পলি বেগম এখনো শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন। এই যুগে কেউ শিলপাটায় মশলা বাটে? শম্পা যখনই মশলা বাটতে যায় মনে মনে পলি বেগমকে ভয়াবহ গালি দেয়। শম্পা এশার দিকে তাকিয়ে দেখলো ওর চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে, জ্বরের তাপে কেমন লালচে হয়ে গেছে। তোমার গায়ে কি অনেক জ্বর আসছে? ভাবি শরীর খুব খারাপ লাগছে। ওর দিকে তাকিয়ে শম্পার মায়া হলো, বলল, আজকে রান্না তাহলে আমিই করি, তুমি রুমে যাও। আপনার একা কষ্ট হয়ে যাবে। হবে একটু, তবে খুব বেশি না। তুমি যাও। আর শোনো, আমি যে তোমার সাথে খাতির করেছি, মারুপা ভাবিকে যেন না জানে। শম্পার প্রতি এক কৃতজ্ঞতাই হচ্ছে এশার। তার আর মারুফার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এশা দাঁড়িয়ে থাকতে পারছে না এই মুহূর্তে। এসব চিন্তা বাদ দিয়ে ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। এই ভর দুপুরে সবাই সবার কাজে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ কলিং বেলে বেজেই চলেছে, কেউ দরজা খুলছে না। শম্পা আর রান্না করছে, এশার গায়ে জ্বর হয়। মারুফা কি শুনতে পাচ্ছে না? সে তো কোনো রকম একটু ভাত বসিয়ে দিয়ে চলে গেছে, দরজাটা পর্যন্ত খুলতে পারছে না। সে আজকাল নিজেকে সংসারের দ্বিতীয় মুঘল সম্রাজ্ঞী নূরজাহান ওরফে পলি বেগম ভাবতে শুরু করেছে বোধ হয়। শম্পার আগে খোঁজখোঁজ করতে করতে গিয়ে দরজা খুলল। দরজার সামনে আধুনিক সাজ পোশাক গায়ে সুন্দর দেখতে একটা মেয়েকে দাঁড়িয়ে আছে। শম্পা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলো। আরে এইটা সেই মেয়ে না বাচ্চাকে বিয়ে করতে চেয়েছিল? কি আশ্চর্য ব্যাপার, মেয়েটা এই বাড়িতে কেন এসেছে? এই মেয়েটির নাম হলো সুস্মিতা। নামের মতোই তার হাসি সুন্দর। শম্পার দিকে তাকে মৃদু হেসে জিজ্ঞেস করলো, ভেতরে আসবো? এই বাসায় কাউকে ঢোকার অনুমতি দেওয়ার রুকে? তবুও বলল, জি আসুন। সুস্মিতা ভেতরে ঢুকে শান্ত ভঙ্গিতে সোফায় বসলো। ইদানিং এত গরম পড়েছে, ও গাড়ি নিয়ে এসেছে তবুও গলা শুকিয়ে গেছে। শম্পাকে বিনয়ের সাথে বলল, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া যাবে? অবশ্যই যাবে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই বাড়িতে এমনি ঝামেলা শেষ নেই, এই মেয়ে আবার কেন এসেছে? আশ্চর্য কাজ কারবার। শম্পা ঠান্ডা পানি আনতে গিয়ে দেখলো ফ্রিজ লক করা। কয়দিন ধরে ভ্যাবসা গরম পড়েছে, রান্নাঘরে গরমটা আরো বেশি লাগে। এই গরমে সমস্ত রান্নাঘর একা করে রান্না একা করে ওর মেজাজ বাইরের আবহাওয়ার চেয়েও এই মুহূর্তে বেশি উত্তপ্ত। শম্পাও একটু ঠান্ডা পানি খেতে চেয়েছিল। ফ্রিজের ভেতর কি এমন আছে যে সেটাকে লক করে রাখতে হবে? পলি বেগমের কাণ্ড কারখানা দেখলে এত রাগ হয়, প্রচন্ড রাগ। সেই রাগ নিঃশব্দে হজম করা খুব কঠিন ব্যাপার। ইদানিং সে খাবার দাবার সব আটকে আটকে রাখছে, নিশ্চয়ই এভাবে এসাকে সাহায্য করতে চাচ্ছে। শম্পা এক গ্লাস লেবুর শরবত গুলে নিয়ে গেল সুস্মিতার জন্য। সুস্মিতা ঠান্ডা পানি ভেবে এক ঢোক রেখে দিল। মেয়েটির কাছে ঠান্ডা পানি চেয়েছে, সে বোধহয় একটু আতিথেয়তা করতে শরবত নিয়ে এসেছে। আপনি শরবত খেতে পছন্দ করেন না? আমি মিষ্টি জাতীয় কিছুই পছন্দ করি না। শম্পা রাগের মাথায় ফট করে বলে ফেলল, আমার শাশুড়ি মা ফ্রিজ লক করে রেখেছে, সেই জন্য আপনাকে ঠান্ডা পানি দিতে পারছি না, দুঃখিত। আপনি ফুয়াদকে বিয়ে না করে ভীষণ ভালো করেছেন, বড় বাঁচা বেঁচেছেন। আপনি আমাকে কিভাবে চিনলেন? ছবিতে দেখেছিলাম। ও আচ্ছা। শম্পা এবার একটু অবাক হয়ে গলায় জিজ্ঞেস করল, আপনি হঠাৎ এইখানে কেন এসেছেন? বিশেষ কোনো দরকারে আসিনি, এমনি। সুস্মিতা একটু আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, পথ কোথায়? বাসায় আছে? না, অফিসে।
আপনি ফুয়াদের সঙ্গে দেখা করতে এসেছেন? না, ফুয়াদের সাথে দেখা করতে আসিনি। বাসায় কি এই মুহূর্তে আপনি একাই আছেন? না, আমার শাশুড়ি মা, বড় ভাবি, ফুয়াদের বউ আছে, তাদের ডাকবো? সুস্মিতাকে একটু বিষণ্ণ দেখালো। সে এই বিষণ্ণতা লুকোনোর চেষ্টা করে জিজ্ঞেস করলো, ফুয়াদ কি সত্যিই বিয়ে করেছে? আপনি জানেন না? শুনেছি, তবে বিশ্বাস হয়নি। শম্পা এরপর বলার মতো কিছু পেল না। এই মেয়েটি নিশ্চয়ই ওর সাথে গল্প করতে আসেনি, ফুয়াদের সঙ্গেও নাকি দেখা করতে আসেনি। তাহলে কেন এসেছে? কাউকে ডাকতেও বলছে না, অদ্ভুত ব্যাপার। ও কি এখন এখানে বসে বসে এভাবে গল্প করবে? কাউকে ডাকবো? আপনার কি তাড়া আছে? না, তারা নেই, কিন্তু আপনি কি এখানে আমার সাথে গল্প করতে এসেছেন? না, তা অবশ্য করিনি। আচ্ছা, ফুয়াদ এখন কি করছে? চাকরি নাকি ফ্যামিলি বিজনেস আছে? ফ্যামিলি বিজনেসই আছে। ফুয়াদের বউ চাকরি করে নাকি পড়াশোনা? কোনোটাই না। বিয়ের আগে পড়াশোনা করতো, এখন সেটিও বন্ধ। ও কোন ক্লাসে পড়তো? অনার্স 3rd ইয়ার। আমি অবশ্য কোনো দরকারে আসিনি, এ বাড়িতে কারোর সাথে দেখা করতেও আসিনি। তবে আপনাকে পেয়ে বোধহয় ভালোই হলো। আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাব। এই মেয়েটি নাকি খুব ধনী পরিবারে, দেশের বাইরে থেকে লেখাপড়া করেছে, তার শখ হলো ভ্রমণ করা। ফুয়াদের সঙ্গে যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল তখন শুনেছিল এই বয়সেই নাকি সে 30টা দেশে ঘুরেছে। এখন নিশ্চয়ই আরো বেশি হবে। সুস্মিতাকে তখন খুব দাম্ভিক, না কুচু কল্পনা করেছিল শম্পা, কিন্তু এই অল্প স্বল্প পরিচয়ে ওর এই ভুল ভাঙল। সুস্মিতার আচার আচরণ, কথাবার্তায় দারুণ বিনয় আর নম্রতা। শম্পা একটু ইতস্তত করে বলল, আমার শাশুড়ি মাকে একটু ডেকে দিই। আপনি এই বাসায় এসেছেন অথচ আমি তাকে ডাকিনি, জানলে ঝামেলা হবে। ঠিক আছে, যাওয়ার আগে আমি তার সাথে দেখা করেই যাব। আচ্ছা, এখন আপনি আমাকে একটা কথা বলুন তো। কি কথা? ফুয়াদকে বিয়ে না করে আমার জন্য রাইট ডিসিশন ছিল নাকি রং? এই ব্যাপারটা আমাকে খুব বেশি যন্ত্রণা দেয়। অবশ্যই রাইট ডিসিশন ছিল। আপনি তো আর আমাদের মতো সাধারণ কোনো মেয়ে নও। বিদেশি ডিগ্রি, দেশ বিদেশ ঘোরা বন্ধ করে অটো পৌরে গৃহিণীর মতো জীবন কাটাবেন। সুস্মিতার চোখে মুখে অসহ্য দুঃখ দেখা গেল। সে বেদনা জর্জরিত কণ্ঠে বলল, এইসব যুক্তি আমার মনকে কেন শান্ত করতে পারছে না বলুন তো। শম্পা কি বলবে বুঝতে পারল না। সুস্মিতার চোখ ভেজা দেখল। একটু পরেই তার চোখ থেকে টপটপ করে জল গড়াতে লাগলো। শম্পা বিব্রত বোধ করলো। এই মেয়েকে এখনো কি বলে সান্ত্বনা দেবে? শম্পার সান্ত্বনা দেওয়ার দরকার হলো না। সুস্মিতা তার হাতের ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে চোখ মুছে নিয়ে নিজেকে সামলে নেয়। সে কখন চুলায় মাংস বসিয়ে রেখেছে, আছে নাকি পুড়ে ছাই হয়ে গেছে? সর্বনাশ হবে তাহলে। শম্পা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে যায়। ঝোল সব টেনে গেছে, নিজের সামান্য লেগেছে, তবে পোড়া গন্ধ আসছে না। আল্লাহ বাঁচিয়েছে। শম্পা রান্নাঘর থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে গেল না, ও পলি বেগমের রুমের দিকে গেল। সুস্মিতার আসার খবরটা পলি বেগমকে জানানো উচিত, যদিও সে বলেছে যাওয়ার সময় দেখা করে যাবে, কিন্তু শম্পার কেন যেন মনে হচ্ছে সে দেখা না করে চলে যাবে। পরে আবার এটা জানাজানি হলে মুশকিল হয়ে পড়বে। পলি বেগমের রুমের ভেতর থেকে আটকানো। শম্পা কয়েকবার কড়া নাড়ল, কোনো সারা শব্দ নেই। দুপুরে এই সময় সে প্রায় ঘুমায়। অনেকক্ষণ যাবত ডেকেও লাভ হলো না। মারুফাকে ডাকবে, একবার ডাকতে চাইলো, পরে আবার ইচ্ছে করলো না। বদমাস একটা, সব কাজ ওর উপর চাপিয়ে নিজে আরাম করছে। এসাকে খবরটা দেবে কিনা খানিকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগলো শম্পা। স্বামী প্রাক্তন বাড়িতে এসেছে, নিশ্চয়ই খুশির খবর না। মেয়েটার শরীর অসুস্থ, এই অখুশির খবরটা ওকে দিয়ে লাভ নেই। শম্পা লিভিং রুমে এসে দেখলো সুস্মিতা এখনো শান্ত ভঙ্গিতে বসে আছে, যেন তার কোনো তাড়া নেই। সে কি আজ সারাদিন এভাবে এখানে বসেই থাকবে? মেয়েটার সাথে কথা বলতে খারাপ লাগছে না, কিন্তু সে হঠাৎ এ বাড়িতে কেন এসেছে কারণটা স্পষ্ট না। এখন তো মনে হচ্ছে শুধুমাত্র শম্পার সঙ্গে গল্প করতে এসেছে। খুব অদ্ভুত ব্যাপার তো। তরকারি কি পুড়ে গেছে? আর একটু দেরি হলেই তো পুড়ে যেত। আচ্ছা, আমি তাহলে উঠি। ফুয়াদের মায়ের সাথে দেখা করতে আমার ইচ্ছা করছে না। আপনি আসলে কেন এসেছেন বলুন তো?
সরি। সুস্মিতা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আরেকটি গলা ভেসে আসলো। এসা লিভিং রুমে দরজায় সামনে দাঁড়িয়ে দুর্বল গলায় বলল, ভাবি, আমার থার্মোমিটারটা একটু দেয়া যাবে? জ্বরটা মেপে দেখবো। কথাটা বলার পর সুস্মিতার দিকে চোখ গেল ও শম্পার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। শম্পা কি বলে পরিচয় করিয়ে দিবে বুঝতে পারল না। সুস্মিতা আস্তে করে জিজ্ঞেস করলো শম্পাকে। ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সুস্মিতা সোফা থেকে উঠে কয়েক পা এগিয়ে গিয়ে এশার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ফুয়াদের বন্ধু। এখান থেকে যাওয়ার পথেই ভাবলাম একটু বসে যাই, কিন্তু ফুয়াদকে তো বাসায় পেলাম না। আপনি বসুন। ফুয়াদ দুপুরের খাবার খেতে এক্ষুনি বাসায় আসবেন বোধহয়। আপনিও দুপুরে খেয়ে যাবেন। এখানে আসা ওর মোটেই উচিত হয়নি। কি দরকার ছিল? নিজের মনকে শান্ত করতে এসে যেন আরো অস্থিরতা বাড়িয়েছে। ফুয়াদের সাথে বিয়ে হলেও ও ভালো থাকতো না। ফুয়াদকে ছেড়ে চলে গিয়েও ভুল করেনি, সেটা নিজের চোখে দেখতে এসেছে এবং দেখেছেও। তবুও কেন যেন হাসপাস লাগছে, বুকের ভেতর ছটফট করছে। ফুয়াদের কানের কাছে ফোন। সে ফোনে কথা বলতে বলতে বাসার ভেতরে ঢুকলো। বাসার দরজা চাপনে ছিল, কলিং বেল বাজানোর দরকার হয়নি। দুপুরে খাবার খেয়ে বিকেলে একটা কাজে যাবে। IELTS এর জন্য বই কিনতে হবে। ফোনে কথা বলতে বলতে অমনোযোগীভাবে লিভিং রুমে প্রবেশ করে ফুয়াদ। সেখানে পা রেখেই ও থমকে গেল। ওর স্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। ফুয়াদকে এত বিধ্বস্ত আর এলোমেলো মনে হলো। সুস্মিতাকে দেখে ভয়ঙ্কর এক কালবৈশাখী ঝড়ে ভেঙে চুরে যাওয়ার মতো অবস্থা হলো তার। নিজেকে সামলানোর খুব চেষ্টা করলো। এসা এখানে উপস্থিত। যত যাই হোক, মেয়েটা ওর বউ, কিন্তু নিজের ব্যাকুলতা অস্থিরতা পুরোপুরি লুকাতে পারল না ফুয়াদ। অবিশ্বাস্য গলায় প্রথমেই বলল, সুস্মি তুমি? সুস্মিতাকে স্বাভাবিক দেখালো। পুরনো বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হওয়ার আনন্দ তার মুখে, যদিও এই অভিব্যক্তি মিথ্যা। তার হৃদয় মন তীব্র যন্ত্রণায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে। সব অনুভূতি কি আর প্রকাশ করা যায়? এখান থেকেই যাচ্ছিলাম, ভাবলাম একটু বসে যাই। তোমার বউ দেখে গেলাম, ভীষণ মিষ্টি দেখতে। ফুয়াদ কিছু বলো না, বলার মতো কিছু খুঁজে পেল না। কিরকম অস্থিরকর একটা পরিবেশ তৈরি হলো ওদের দুজনের জন্য। এসা কি কিছু আন্দাজ করতে পারছে? হয়তো। তার মুখ দেখে অবশ্যই কিছু বোঝা যাচ্ছে না। প্রচণ্ড জ্বর নিয়েও সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলেছে সে ফুয়াদের বন্ধু। তার কথাবার্তা না বলে রুমে বসে থাকা খারাপ দেখায়। দুপুরে খেয়ে যাবে, বসো, আমি একটু ক্লান্ত, আসছি। এই বলে ফুয়াদ নিজের রুমে দিকে চলে গেল। এসে একটু অবাক হলো। তাদের আচরণ বন্ধুদের মতো সহজ মনে হলো না। কিরকম একটু জটিল মনে হচ্ছে, নাকি ও একটু বেশি ভাবছে। ও অফিস করে বোধহয় ক্লান্ত, বিশ্রাম নিক, আমি বসবো না। দুপুরে আমার এক জায়গায় দাওয়াত আছে, খেয়ে যাওয়া সম্ভব না। এশার দিকে তাকিয়ে এই কথাটা বলল সুস্মিতা। এই বলে এসে সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো। ফের সাদার মতো একটা সুযোগও দিল না কাউকে। পলি বেগম ঘুম থেকে উঠে গোসল সেরেছে। লিভিং রুমের দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, বাসায় কেউ এসেছিল? গলা শুনলাম মনে হলো। ফুয়াদের বন্ধু এসেছিল, চলে গেছে। বাড়ির পরিবেশ পছন্দ নয় বলে ফুয়াদ কখনো এখানে বন্ধু বান্ধব নিয়ে আসে না। আজ হয়তো এসেছিল কোনো দরকারে। পলি বেগম এটা নিয়ে আর কোনো প্রশ্ন করলেন না। শম্পা এশাকে বলল, আসো, তোমার জ্বরটা মেপে দিই। এশা শম্পার সাথে তার রুমে গেল। জ্বর মেপে দেখলো 104 ডিগ্রি। ফুয়াদকে ঔষধ আনতে বলোনি? না। কেন? এমনি। আপনি লিভিং রুমে বসে এই মেয়েটার সাথেই কথা বলছিলেন। গলা শুনেছিলাম অনেকক্ষণ ধরে। আমি ছাড়া তো আর কেউ ছিল না, সবাই যার যার রুমে। মেয়েটা কি সত্যি ফুয়াদের বন্ধু? তোমার কি অন্য কিছু মনে হচ্ছে? দুইজনের আচরণ কেমন মনে হলো? আপনি মেয়েটাকে আগে থেকেই চিনতেন? তোমার যখন এতই কৌতূহল তাহলে বলছি শোনো। এই মেয়েটার সাথে ফুয়াদের বিয়ে ঠিক হয়েছিল। যে কোনো কারণে মেয়েটা শেষ পর্যন্ত বিয়ে করেনি, ওকে ছেড়ে চলে গেছে। এশা তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর না করে অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। তার চেহারা বিষণ্ণ বিস্মিত ফ্যাকাশে দেখাচ্ছে। উনি হঠাৎ এখানে কেন এসছে? এমনি এসেছে নাকি? ফুয়াদকে সে ছেড়ে গিয়েছিল কেন?
এসব কেচ্চা এখন বলতে গেলে বিকাল হয়ে যাবে। গোসল করে টেবিলে খাবার বাড়তে হবে। তুমি রুমে যাও, ফুয়াদকে ওষুধ আনতে বলো। জ্বরের তাপে চেহারা লালচে দেখাচ্ছে তোমার।